লেখিকা নীলি মজুমদারের লেখা একটি রম্য রচনা। বিশ্বকবি তুমিও? নজরুল রবি ঠাকুরকে বলছে, কি হলো রবি ঠাকুর, এত এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? নিজের রচনাবলীগুলোর আদ্যপ্রান্ত শুধু পড়ে চলেছ। রবি ঠাকুর বলছে, অনেক আগে লিখেছি তো, অনেক লেখা স্মৃতিতে নেই, তাছাড়া ভীষণ বিপদ এখন। তখন নজরুল বলছে, হঠাৎ নিজের লেখা নিয়ে পড়লে কেন? সেসব তো এখন আর তোমার নেই, জনগণের। তাছাড়া তোমার গান, কবিতা, গল্প তো সবার ঠোঁটে লাগায়, এতে তোমার তোমার আবার কিসের বিপদ হলো? হ্যাঁ? রবি ঠাকুর বলছে, কি আর হবে, তুমি তো কোনো কিছুই খেয়ালই করো না এদিকে কি চলছে। নজরুল বলছে, কোন দিকে? তখন রবি ঠাকুর বলছে, চারিদিকে চারিদিকে বর্তমান লেখাগুলোতে কেমন যেন আমার লেখার ছায়া ছায়া ভাব মনে হচ্ছে, যেন আমার লেখাকে এদিক ওদিক করে নিজেরা নিজেদের মতো করে সাজাচ্ছে। শুধুমাত্র আমার নয়, তোমার, জীবনানন্দ, সুকান্ত, কতজনের নাম করব এখন। দুনিয়ার শব্দকোষ, শব্দ ভান্ডার, বাংলা অভিধান, সমার্থক, ভিন্নার্থক, এইসব বই দেখে শব্দ চয়ন করে মনে হচ্ছে যেন আমাদের লেখাগুলোকে অন্য অ্যাঙ্গেলে ঘুরিয়ে বিয়োগাত্মককে মিলনাত্মক করে শব্দ স্থাপন করে সব লিখছে। তখন নজরুল বলছে, তা এই নিয়ে এত ভাবার কি আছে শুনি? বাপ ঠাকুরদার সম্পত্তি নাড়াচাড়া ব্যবহার করলে দোষ নেই, লিখলেই যত দোষ। আমি তোমার সাথে একমত নই। তখন রবি ঠাকুর বলছে, তুমি বুঝতে পারছো না, এমন চলতে থাকলে আমরা যে হারিয়ে যাব। এর পরের জেনারেশন আমাদের জানবেই না। এ যেন অনেকটা ঠিক পুকুর চুরির মতো লাগছে আমার। তখন নজরুল বলছে, পুকুর চুরি? হাসালে তুমি, এ জেনারেশন তো পুরো পুকুর টুকুর দেখেছে বা নাম শুনেছে, পরের জেনারেশন তো জিজ্ঞাসা করবে পুকুর কোথায় থাকে, তার কটা হাত, পা, লম্বা লেজ আছে নাকি? রবি ঠাকুর তখন বলছে, তুমি কি বলছো? তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকবো? অবশ্য সেই যে পেছনে দুহাত দিয়ে ভুল করে দাঁড়িয়েছিলাম, সেই হাত আজও খুলতে পারলাম না। নজরুল তখন বলছে, ওদের কি দোষ বলো, আর ওরা কি বা করবে? প্রথমে আমরা যা লিখেছি, আমাদের পরে সুকুমার রায়, প্রফুল্ল রায়, সমরেশ মজুমদার থেকে সুনীল গাঙ্গুলি, শঙ্কর, নারায়ণ সান্যাল, বুদ্ধদেব গুহ থেকে চিত্তরঞ্জন মাইতি, সুবোধ ঘোষ, সমরেশ মজুমদার, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দিব্যেন্দু পালিত, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, তারপর সুচিত্রা ভট্টাচার্য, নবনীতা দেবসেন, আর কত নাম করব বড় তো। সবাই লেখার ভান্ডার উজাড় করে দিয়েছে। ভান্ডার এখন তলানিতে এসে ঠেকেছে। যেটুকু পড়ে আছে তাই নিয়ে কারাকুরি করতে করতে আর ঘষা খেতে ফুটো হতে চলেছে লেখার ভান্ডার। তখন রবি ঠাকুর বলছে, সেটা অবশ্য ঠিক কথাই বলেছ, সত্যি তো। এই তো আর সমুদ্রের ঢেউ নয় যে যতবার তটভূমিতে আসবে আর হাজার হাজার ঝিনুকের মতো বর্ণমুক্ত শব্দ ছড়িয়ে পড়বে বারবার।
নজরুল বলছে, আমরা সবাই যা লেখার লিখে গিয়েছি, কিছুই তো বাদ রাখিনি। ওরা ওদের মতো লিখুক না, যুগের সাথে সাথে নতুন উপকরণ ও তো অনেক আছে দেখছি লেখাতে। দেখো দেখো কি সুন্দর করে এরাও এরাও লিখছে অনেক যুগ উপযোগী লেখা। টুকটুক করে অফিস করতে করতে, রান্না বান্না, ঘর গাছতালি সামলে কত ব্যস্ততার মধ্যেও আমরা এইভাবে যদি বেঁচে থাকি, ওদের মধ্যে ক্ষতি কি? হ্যাঁ, সন্তানের মধ্যে দিয়েই তো একের পর এক জেনারেশন বেঁচে থাকে। রবি ঠাকুর বলছে, সত্যি তুমি পাশে না থাকলে অযথা চিন্তা করে দ্বিতীয়বার মৃত্যু হতো আমার। তখন নজরুল বলছে, কি সুন্দর মিষ্টি ফুরফুরে হাওয়া দিচ্ছে, পুজো চলে এলো, পুজো চলে এলো মনে হচ্ছে। তোমার তোমার মনে আছে রবি ঠাকুর সেই কবিতাটা, এসেছে শরৎ? রবি বলছে, হ্যাঁ ঠিক বলেছিস, মনে মনে আছে বই কি, মনে আছে। নজরুল বলছে, পাঠ করো না, একটু শুনি। রবি ঠাকুর বলছে, পাঠ করবো, কিন্তু ওদের মতো করে, যাকে বলে বাটপারি। নজরুল, তাই করো, তাই করো। রবি রবি ঠাকুর তখন তার আবৃত্তি শুরু করলো। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে লেগেছে হাওয়ার পরে, পাকা রাস্তায় বাঁধানো উঠানে শিশির গিয়েছে মরে। চাঁদার চাপে কাঁপে যেন পা, বুক বুক করে দুরু দুরু। পেয়েছি খবর নতুন পুজোতে জুলুম হয়েছে শুরু। ব্যালকনিতে ফুটিল জিনিয়া, গোলরি ফুটিল মেলা। মালতী পুজোয় আসবে না কাজে, মালতী পুজোয় আসবে না কাজে, বলে গেছে ওই বেলা। নমস্কার, ভালো থাকবেন। কেমন লাগলো জানাবেন।